ঔপনিবেশিক সময়ে এই এই ভূখণ্ডে যে রাজনৈতিক তৎপরতা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের যেভাবে বিকাশ করছে সেইটা নিয়ে আমাদের প্রবন্ধকার রুমি কাজ করেছেন। রাজনৈতিক প্রতিষ্ঠান এবং তার সাথে একটা বিশেষ বর্গ বাঙালি মুসলমানের যে রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক প্রতিষ্ঠান, সেটার যে বিকাশ করছে। এখন ওনার প্রতি কি ইনজাস্টিস হচ্ছে, আমরা আলোচকরা আমাদের মনের মাধুরী মিশায়ে আলোচনা করি, আমরা যেটাকে প্রায়োরিটি দিতে চাই সেটা আলোচনায় যাই। তারপর লোকে যখন খুশি হয়ে হাততালি দেয় তখন আমরা, বা সবাইকে যখন আমরা মজা দিতে পারি তখন আমাদের ওটা আরও এটা চেপে বসে, আমরা আমাদের দিকে টেনে নিয়ে যাই। কিন্তু লেখকের কিন্তু অনেক ক্ষেত্রে লেখকের প্রতি আমাদের জাস্টিস করা হয় না। লেখক যেটা চাচ্ছিলেন, যে লেখক যেটা বলছিলেন, আমি ধরে নিচ্ছি যে আমি যেটুকু বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে লেখক ইতিহাসের মেথডোলজি অনুসরণ করে, রাজনৈতিক ইতিহাসের মেথডোলজি অনুসরণ করে, এবং আপনার একই সাথে রাষ্ট্রবিজ্ঞানের, রাজনৈতিক বিজ্ঞানের মেথডোলজি অনুসরণ করে, এগুলোকে মাথায় রেখে রাজনৈতিক বিজ্ঞানে যে কনসেপ্টগুলো আছে, রাষ্ট্র, সেই ধারণাকে অটুট রেখে, ইতিহাসে যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে অটুট রেখে, হ্যাঁ, ধরেন ঔপনিবেশিকতা, গণতন্ত্র, আধুনিকতা, এই ফ্রেমগুলোকে অটুট রেখে লেখক একরকম করে তার আলোচনাটা করছেন। এখন আমরা কিন্তু বারবার রাজনৈতিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান কিংবা আপনার এটাকে কী বলে, রাজনৈতিক ইতিহাস, এর বাইরে যাচ্ছি। আমরা নৃবিজ্ঞানকে নিয়ে আসতেছি, আমরা সামাজিক ইতিহাসকে নিয়ে আসতেছি। তাতে করে ওনার এবং আমাদের বলা বলির মধ্যে, মানে ওনাকে আমাদের ডিজায়ারের মধ্যে আমরা এই দেখতে চাইছি যেটা ওনার কাজে নাই। উনি ওনার কাজ থেকে যা যা করেন সেগুলো করে ফেলছেন। সেটা হচ্ছে একদম উনি ধরে ধরে বড় বড় সন্তারিখ ধরে ধরে বড় বড় ঘটনা ধরে ধরে ঠিক একটা রাজনৈতিক ইতিহাস যেভাবে লিপিবদ্ধ করতে হয়, বাঙালি মুসলমানের ঔপনিবেশিক সময়ে বাঙালি মুসলমানের রাজনৈতিক যাত্রার সেই ইতিহাসের বড় অর্জনগুলোকে উনি একে একে তালিকাভুক্ত করছেন। এখন এই কথা সত্য যে ওই তালিকাভুক্তিতে আমি অ্যানথ্রোপোলজি পড়া মানুষ কিংবা আমি একটু সোশ্যাল হিস্ট্রি পড়া মানুষ, আমি দেখতে পাচ্ছি যে ওই তালিকাটা কতগুলো বড় বড় জিনিসকে প্রশ্নের ঊর্ধ্বে রাখছে। তার কারণ রুমির যেই ফ্রেম থেকে দেখছে, যে ডিসিপ্লিনারি বাউন্ডারি থেকে দেখছেন, সেই ডিসিপ্লিনারি বাউন্ডারিতে ওই জিনিসগুলোকে নিয়ে প্রশ্ন তোলা হয় নাই। ওইটাকে ধরেন গণতন্ত্রকে আরাধ্য ব্যবস্থা হিসেবে, গণতন্ত্রই হচ্ছে কাম্য, আধুনিকতা হচ্ছে কাম্য, তারপরে জাতীয়তাবাদ হচ্ছে কাম্য, রাষ্ট্র হচ্ছে কাম্য, হ্যাঁ, এই জিনিসগুলোকে প্রবলেমেটাইজ না করে আগানো হচ্ছে। এখন সেইটার কারণে ধরেন আমাদের মনে হয়, যেমন উনি যে বলছেন যে মানে এখানে ব্রিটিশরা আসার আগে মুসলমানদের মধ্যে, বাঙালিদের মধ্যে গোপালের সময়ে গণতন্ত্রের আভাস ছিল, গণতান্ত্রিক চিন্তাভাবনার আভাস ছিল। আবার ওদিকে মুসলমানদের মধ্যে হচ্ছে খলিফা বাছাইয়ের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে যে নির্বাচক মণ্ডলী, সেইটার ক্ষেত্রে আপনার গণতান্ত্রিক চিন্তাভাবনার আভাস ছিল দিয়ে উনি বলতে চাচ্ছেন। এখন তারপরে উনি বলছেন যে হ্যাঁ, ব্রিটিশরা আসার পরে সেটাই পরিণত হয়েছে মুসলমানদের মধ্যে, এগুলো একেবারে স্ট্রেঞ্জ, একটা নতুন কিছু ছিল না, এগুলো তাদের মধ্যেও ছিল, কিন্তু ব্রিটিশরা আসাতে এটা ইনস্টিটিউশনালাইজ হয়েছে, পাকাপোক্ত হয়েছে। এখন আমার কাছে যেটা মনে হয় যে তার কাজে প্রাতিষ্ঠানিকীকরণ বা প্রতিষ্ঠানের ইতিহাস যেরকম করে আছে, সত্তা হিসাবে, পরিচয় অর্থে, সামাজিক বর্গ অর্থে বাঙালি মুসলমান কিভাবে বিকশিত হলো সেইটা কম আছে। আমরা রাজনীতি দেখতে পাচ্ছি মোটা দাগে কীভাবে, এবং ঠিক আছে, মনু যেগুলো বলেছেন যে মনু বলেছেন যে কংগ্রেস এবং মুসলিম লীগ বেসিকলি ছিল বার্গেনিং ক্লাব, ঔপনিবেশিক শাসকদের সাথে দেন দরবারের ক্লাব। তারা মূলত তাদের লক্ষ্য ছিল হচ্ছে ব্রিটিশদের সাথে বসে তাদের অধিকারগুলো, তাদের কমিউনিটির জন্য কি তারা আদায় করে নিতে পারবে, এটাই ছিল। কিন্তু এটাও তো সত্য যে কালক্রমে কংগ্রেস এবং মুসলিম লীগ মাঠের রাজনীতিতে ইভলভ করেছে, প্রতিবাদের রাজনীতিতে ইভলভ করেছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে। হ্যাঁ, ব্রিটিশরা যেভাবে চ্যানেলাইজ করেছে, যেভাবে কনস্টিটিউশনাল ডেমোক্রেসির মধ্যে নিয়েছে, সাকসেসফুলি কংগ্রেস এবং মুসলিম লীগ সেখানে ঢুকেছে।
কিন্তু সেটা তো ঘটেছিল। এখন আমার যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে উনি যেমন বলছেন যে মুসলমানরা ব্রিটিশদের শেখানো গণতান্ত্রিক তরিকার মধ্যে মুসলমানরা যখন থেকে হাঁটতে শিখলো তখন থেকে অগণতান্ত্রিক যে বিদ্রোহগুলো বা বিশৃঙ্খলাগুলো এগুলো চলে গেল। অ্যান্ড এইটা যদি আমরা উনি যে ডিসিপ্লিনের ফ্রেম থেকে দেখছেন এই ফ্রেম থেকে না দেখি তাহলে কিন্তু এটা অন্যভাবে বলবে। ধরেন গৌতম ভদ্র এগুলোকে অন্য নামে ডাকছেন। আপনি যদি অগণতান্ত্রিক বিশৃঙ্খলা যেটাকে বলছেন, যেটা মনু একটু উল্লেখ করলো ফকির সন্ন্যাস বিদ্রোহের কথা যদি আপনি বলেন, এটা হচ্ছে বিশৃঙ্খলা, মানে এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বা আইনের ভাষায় বা বড় ইতিহাসের ফ্রেমে ওগুলো ঠিক পদবাচ্য না, বিদ্রোহ হিসেবে পদবাচ্য না। তো এই লেখায় সেগুলো নাই। ধরেন কমিউনিটি কিভাবে তার নিজেকে চিনে উঠছে এবং বিশেষ করে একেবারে আমরা বড় লেভেল থেকে দেখছি বড় বড় ঘটনা। আমরা যেই মানুষের নাম এই লেখাতে পড়ব তাদের নাম আমরা জীবনে কোথাও না কোথাও শুনেছি, তাদের অর্জন, তারাই হচ্ছেন ইতিহাসের বড় মানুষ। যেই ঘটনাগুলো আমরা জানবো সেই ঘটনাগুলো আমরা ইতিহাসে পড়েছি। কিন্তু আপনি যদি সোশ্যাল হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে দেখেন, ওর প্রতি আমি কোনো দোষারোপ করছি না, এটা হচ্ছে উনি ওটা দিয়ে দেখেন নাই। কিন্তু আপনি যদি সামাজিক ইতিহাসের পার্সপেক্টিভ থেকে দেখেন তাহলে অখ্যাত মানুষের জীবনে, নাম না জানা মানুষের জীবনে রাজনীতি ছিল, নাম না জানা মানুষের জীবনেও তার মতো করে বোঝাবুঝি ছিল, তার শোষণের অভিজ্ঞতা ছিল, ব্রিটিশদের বিরুদ্ধেও ছিল, স্থানীয় জমিদার জোদ্দারদের বিরুদ্ধেও ছিল। এবং সেইখানে নাম না জানা মানুষের যে রাজনৈতিক সত্তা হিসেবে বেড়ে উঠতে থাকা, ওই যেই গল্পটা আমাদের জামি শুরু করেছিলেন, যে আবুল মনসুর আহমেদের ছোটোবেলার গল্পটা হচ্ছে, আমি এই গল্পটা আমার এত রেখাপাত করে আছে আমার ইয়েতে, গল্পটা হচ্ছে যে তার দাদা বাড়িতে, আবুল মনসুর আহমেদের দাদা বাড়িতে, ওখানে এসডিও সাহেব মাছ ধরতে আসেন আর সাথে আসে জমিদারের নায়েব। তো মাছ ধরতে এসে জমিদারের নায়েব দেখছে যে তারা মাছ ধরছে, তাদের বড়শিতে মাছ আটকাচ্ছে না, আর পাশে বসে এই ছোকরা আবুল মনসুর আহমেদ, তার বয়স তখন 8-10 বছর বোধহয়, তার বড়শিতে মাছ ধরা পড়ছে একের পরে। তো বলে, তুই ছোকরা কি চার ব্যবহার করতেছিস? তো তখন বলে, দে তো একটু। তো সে খুবই তাচ্ছিল্যের ভঙ্গিতে বলে, আপনি নেন না, আগায় নেন। হ্যাঁ, মানে সে উঠে আগায় দেবে না, তাকে চাইছে, তো ভাবছে ছোটো মানুষ এসে আগায় দেবে, সে দেয় নাই। তখন বলছে, তুই তো বেয়াদব, মহাবেয়াদব, এক কথা দুই কথা তর্ক। হ্যাঁ, তারপরে বলতে বলতে ওই আবুল মনসুর আহমেদ তাদেরকে আপনি থেকে তুমিতে নেমে আসছে। এরপরে একটা বিরাট হট্টগোল হয়েছে, মুরব্বীদেরকে ডেকে আনা হয়েছে। মুরব্বী যখন শুনছে যে সে নায়েবকে, ওর দাদা যখন শুনছে, দাদার কাছে দৌড়ে গেছে, দাদা যখন শুনছে যে সে নায়েবকে এরকম করে নায়েবের সাথে এরকম ঝগড়া করছে, তখন হ্যাঁ তুই এরকম মানুষের সাথে এরকম করিস, মুরব্বীর সাথে এরকম করিস। তখন সে তার দাদার মুখের দিকে তাকায় বলছে, আপনি তো ওনার চেয়ে মুরব্বী, তো উনি তো আপনার সাথে সম্মান করে কথা বলেন, উনি তো আপনাকে তুমি করে কথা বলে। এই ঘটনাটা, এবং এই ঘটনাটার মধ্যে দিয়ে এই যে সামাজিক জীবনে আবুল মনসুর আহমেদ তার আত্মজীবনীতে বলতেছেন যে ছোটোবেলায় তারা যেই গ্রামে যেখানে বড় হয়েছেন সেখানে ছিল যে আল্লাহ যদি করে তাহলে একদিন জিহাদে যাইব, সেথায় কাফেরের সঙ্গে যুদ্ধ করিব, যদি মরি তাহলে শহীদ, আর যদি বাঁচি তাহলে গাজী। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে 8-10 বছরের একটা বালকের মনে এই জিনিস হচ্ছে, যখন আসলে খেলাফতের সাথে, যখন আসলে তুরস্কের যুদ্ধের সাথে এই ভূখণ্ডের মানুষের যাতায়াত যোগাযোগ, এর মধ্যে দিয়ে ধরেন এই যে আপনার ঘটনাগুলো ঘটছে, যেটা বলার সেটা হচ্ছে বড় ইতিহাস দেখতে চায় না, বা দেখতে পারে না, বড় ইতিহাস দেখতে পারে না, যে উপরে যখন সমাজের উপরে রাষ্ট্রনায়করা, নীতি নির্ধারকরা, রাজনীতিবিদরা যখন কোনো বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন এই সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের জীবনে প্রতিদিন অনুদিত হয়, সাধারণ মানুষের জীবনে, আটপৌরে জীবনে প্রতিদিন তার একটা ছাপ পড়ে এবং মানুষ সেটা দ্বারা শেপড হয়। আবার অন্যভাবে যদি আপনি উল্টো দিক থেকে দেখেন, সাধারণ মানুষের মধ্যে ওই চেতনা আছে বলে ওই যে ছোট্ট ছেলে আবুল মনসুর আহমেদের মনের মধ্যে ওটা রেখাপাত করেছিল, তিনি যখন নামী রাজনীতিবিদ এবং নামী লেখক হলেন, তিনি যখন নামী উকিল হলেন, রাজনীতিবিদ হলেন এবং লেখক হলেন, তখন তিনি তার ওই ছোট্টবেলার ওই ঘটনাটায় ফিরে যাচ্ছেন।
তার মানে ওই ঘটনা তার চৈতন্যকে, তার রাজনৈতিক সত্তাকে কিভাবে শেপ করেছিল। বড় ইতিহাস, বড় ঘটনা এই জিনিসগুলো দেখে না। তো আমার কাছে, আমি নিজে হচ্ছে অ্যানথ্রোপোলজির মানুষ, আমার কাছে বেশি আগ্রহের জায়গা হচ্ছে কিভাবে ইতিহাসের বড় ঘটনা, ধরেন রাজনৈতিক প্রতিষ্ঠান ইন্ট্রোডিউসড হয়েছে, কিন্তু ইন্ট্রোডিউসড হওয়ার সাথে সাথে এটা মানুষের জন্যে এর কি পরিণতি, এর কি ফলাফল। একটা জিনিস কংগ্রেস নিয়ে এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ধরেন গান্ধীর একটা বই ছিল, বইটার নাম ছিল হচ্ছে হিন্দ স্বরাজ। গান্ধীর বইটার নাম ছিল, যেখানে তিনি স্বপ্নের ভারত নিয়ে, তার স্বপ্নের হিন্দুস্তান নিয়ে, ভারত না, মনু ঠিকই বলেছেন, তার স্বপ্নের হিন্দুস্তান নিয়ে গান্ধী বলছেন। অনেক পরে নীরজশ্রী চৌধুরী লিখছেন যে কংগ্রেসের রাজনীতিতে এমন কি ছিল যে কারণে, কংগ্রেসের রাজনীতিতে এমন কি ছিল যে কারণে মুসলমানরা এই রাজনীতিতে আসবে। আমরা কংগ্রেসের রাজনীতিকে, আপনাদের জরুরি কথা থাকলে বাইরে গিয়ে কথা বলেন, খুব জরুরি কথা থাকলে আপনি কন্টিনিউয়াস কথা বলছেন, তা আমি তো মেশিন না। হ্যাঁ, আমি কোথায় ছিলাম, কোন জায়গাটা ছিলাম, নীরজশ্রী চৌধুরী। নীরজশ্রী চৌধুরী বলছেন যে আমরা কংগ্রেসের রাজনীতিতে কি এমন উপাদান রেখেছি যাতে করে মুসলমানরা এখানে অ্যাট্রাকশন ফিল করতে পারে, যাতে করে মুসলমানরা এখানে আসতে পারে। তো কংগ্রেসের রাজনীতির শুরু থেকে এই ব্যাপারটা ছিল, এবং মুসলমানরা তাদের নানাভাবে তাদের পথঘাট খুঁজতে খুঁজতে মুসলিম লীগে এসেছিল। মুসলিম লীগের কাছে তারা নিজেদেরকে সমর্পণ করেছিল। মুসলিম লীগের কাছে মুসলমানরা সমর্পণ করেছিল, যেটাকে পরবর্তীতে আমাদের তাজ হাসমি বলেছিলেন, ওই যে যেটা বললেন যে প্রেজেন্ট ইউটোপিয়া, উনি একটা ক্লাসিক্যাল মার্কসিস্ট পজিশন নিয়ে উনি এটাকে বলেছিলেন ফলস কনসিয়াসনেস। হ্যাঁ, ক্লাসিক্যাল মার্কসিস্টের জায়গা থেকে উনি মুসলিম লীগকে ক্রিটিক করছিলেন। মুসলিম লীগ একটা ফলস কনসিয়াসনেস মানুষের মধ্যে তৈরি করে দিয়েছিল যে তারা আসলে, হ্যাঁ, কৃষকের স্বরাজ তৈরি হবে, জমিদার জোরদারদের প্রভাব কমবে, হিন্দু জোরদারদের হাত থেকে মুসলমানের দেশ তৈরি হবে। মুসলিম লীগ সেই প্রতিশ্রুতি রাখে নাই, এবং এইটাই হচ্ছে মুসলিম লীগকে তা পরবর্তীতে ডুবালো। হ্যাঁ, এইটা হচ্ছে এই থিসিস, এটা হচ্ছে একটা থিসিস। এখন ধরেন তাজ হাসমির ইয়ের মধ্যে, থিসিসের মধ্যে একেবারেই যে সত্য নাই তা নাই, একেবারেই যে সত্য নাই। ক্লাস পলিটিক্সের মধ্যে কমিউনাল এলিমেন্টকে, রিলিজিয়াস আইডেন্টিটিকে উস্কে দিয়ে মুসলিম লীগ তার রাজনীতিকে শক্তিশালী করেছে। এটা আমাদেরকে মানতে হবে। হ্যাঁ, সে ভালো অর্থে বলেন, মন্দ অর্থে বলেন, কমিউনালাইজেশন, এটার মধ্যে কোনো ভালো মন্দ মূল্য আরোপ করেন না, জাস্ট এটা মেনে নেন বা এটা দেখেন বা এটা বোঝার চেষ্টা করেন যে মুসলমানিত্বকে আরোপ করে বা মুসলমানিত্বকে ব্যবহার করে যে তুমি মুসলমান গরিব কৃষক, তুমি কেন হিন্দু যোদ্ধাদের পায়ের নিচে থাকবা, এটাকে মুসলিম লীগ খুব সাকসেসফুলি ব্যবহার করেছে। কিন্তু যেই পয়েন্টটা তিনি মিস করে গেছেন, যেটা পরবর্তীকালে পোস্ট কলোনিয়াল হিস্টোরিয়ানরা, আপনারা যাদেরকে নিম্নবর্গের ইতিহাসবিদ, সাবঅল্টার্ন হিস্টোরিয়ান বলে যাদেরকে চেনেন, তারা যেটাকে সামনে নিয়ে এসছে যে কিন্তু রিলিজিয়ান তো এই অঞ্চলের মানুষের মধ্যে ছিল, সুতরাং কেবল মুসলিম লীগ ওপর থেকে গলায় রিলিজিয়ানের মধু ঢেলে দিচ্ছে আর মানুষ এটা গলাধকরণ করেছে তা না। তারা নিজেরাও এই মাটিতে তো বিশ্বাসী মানুষ, ধার্মিক মানুষ, ধর্মচর্চা করা মানুষ, এবং তাদের সাথে এবং তাদের জীবনের সাথে তাদের ধর্মীয় পরিচয়কে তো খুলে রাখা, যেমন করে আমার কাছ থেকে আমার ভাষাকে খুলে নেওয়া যাবে না, তেমন করে আমার কাছ থেকে আমার ধর্মীয় পরিচয়কেও খুলে নেওয়া যাবে না। তো ফলে যদি এটাকে মনে হয় যেটা মুসলিম লীগ কমিউনালাইজ করছে এক্সটার্নালি, সেই থিসিসটা তাহলে ওই দিক থেকে ভুল। কেননা মুসলিম লীগ কমিউনালাইজ করতে পারছে, কেননা মানুষের মধ্যে সত্যি সত্যি তখন এই কমিউনাল এটা বঞ্চনার জায়গাটা, আবুল মনসুর আহমেদ গ্রামের ছোট্ট ছেলেটা তার ছিল, 1920-30-এ যেসব মুসলিম কবি সাহিত্যিকরা, লেখকরা কলকাতায় বসে বাঙালি মুসলমানের আন্দোলনকে তৈরি করছে, 1927 থেকে 37-40 এই সময় যেসব কবি সাহিত্যিক সম্পাদকরা, বাঙালি মুসলমান কবি সাহিত্যিক সম্পাদকরা কলকাতায় বসে পত্রিকা বের করছেন, তারা বাঙালি মুসলমানের পরিচয়কে ডিফাইন করার ক্ষেত্রে বলছেন, এবং তারা পাকিস্তান আন্দোলনের পক্ষে, যে আবুল মনসুর আহমেদের কথা সোহুল বললেন যে পাকিস্তান আন্দোলন, হ্যাঁ, 42-এ আবুল মনসুর আহমেদ পাকিস্তান আন্দোলনের কথা বলছেন,
তাদের পাকিস্তান আর জিন্নার পাকিস্তান মৌলিকভাবে আলাদা। যদিও হ্যাঁ, জিন্নাকে নাহক দোষারোপ কিছু করা হয়, যেমন মনু বললেন বঙ্কিমচন্দ্রকে সবাই গালি দেয়, আমি তো দেখি জিন্নাকেও সবাই গালি দেয়। হ্যাঁ, তো জিন্নাকেও নাহক সবাই গালি দেয়। জিন্নাকে গালি দেওয়ার ক্ষেত্রে ওইটা বলা হয় যে জিন্না হ্যাঁ এরকম একটা কমিউনাল পলিটিক্স করে ভারতকে এই করলো সেই করলো, দ্বিজাতি তত্ত্ব তত্ত্ব ইত্যাদি। জিন্নার ক্ষেত্রে আপনার এটা যেটা হয় যে, আমি কি বলছিলাম, কি প্রসঙ্গ থেকে জিন্নাতে আসলাম, সরি আনমাইন্ডফুল। ও লেখকরা, হ্যাঁ, জিন্নার পাকিস্তানের ধারণা কি করে, বাঙালি জিন্নার পাকিস্তানের ধারণা কি করে কলকাতায় যে বাঙালি মুসলমান লেখক বুদ্ধিজীবীরা তাদের পরিচয়কে ডিফাইন করতে যাচ্ছেন, রিডিফাইন করতে যাচ্ছেন, তাদের পাকিস্তানের আকাঙ্ক্ষা থেকে কিভাবে জিন্নার পাকিস্তানের ধারণা ডিফারেন্ট। এটা বলার আগে আমি শুধু এইটুকু বলে নিচ্ছিলাম যে জিন্নাকে নাহক দোষারোপ করতে হয়, জিন্নাও একটা সকলের জন্য পাকিস্তান, যদিও পার্টিশন হয়ে যাচ্ছে এই ধর্মভিত্তিতে, এবং পার্টিশন করার সময় ব্রিটিশরা যে ভাষা চয়ন করেছিল সেই ভাষা খুব গুরুত্বপূর্ণ। ব্রিটিশরা বলেছিল মুসলিম এবং নন মুসলিম এই দুই ভাগে ভাগ হবে, বলে নাই কিন্তু যে হিন্দু ভার্সেস মুসলিমে ভাগ হবে, বলছে মুসলিম ভার্সেস নন মুসলিম। কারণ আরেকটা বড় কমিউনিটি ছিল শিখ, আর তার চাইতে বড় কথা এখানে ওই রাজনীতিটাও ছিল যে পার্টিশনের মূল অনুঘটক বা মূল দায় তাহলে হচ্ছে মুসলিম, যে তারা নিজেদের ভূখণ্ড চাচ্ছে। তো যাই হোক, যেটা জিন্নার ক্ষেত্রে যেটা ছিল যে জিন্না যে পাকিস্তান চেয়েছিলেন, আর এই ভূখণ্ডের বাংলাভাষী মুসলমানরা যে পাকিস্তান চাচ্ছিল, নীলেশ বোস বলে এক ভদ্রলোক তার একটা কাজে দেখাচ্ছেন যে তারা একই সাথে মুসলমান আইডেন্টিটিকে আপহোল্ড করেছেন, একই সাথে তারা পূর্ব পাকিস্তানের আইডেন্টিটিকে আপহোল্ড করছে, এবং তারা বলছে যে পূর্ব পাকিস্তানের বাঙালিত্বকে তারা এমব্রেস করছে। তো বাঙালি মুসলমানের এই যে হাইফেনেটেড সত্তা, একদিকে সে বাঙালি একদিকে মুসলমান, এইটা নিয়ে আমরা এখন যেরকম জাগল করি, আজ থেকে প্রায় 100 বছর আগে আমাদেরই পূর্বসূরিদের অনেকেই, আবুল মনসুর আহমেদরাও তাদের সাথে একসাথে এরা কাজ করেছিলেন, যে এরা ডিফাইন করতে চাচ্ছিলেন যে পাকিস্তান হবে সকলের জন্য একটা দেশ, সকল ধর্মের মানুষের জন্য একটা দেশ। কিন্তু আমরা কিন্তু আমাদের স্বাধীনতার কারণে, আমাদের 25 বছরের পাকিস্তানের সাথে অসুখী দাম্পত্যের কারণে, এবং 24 বছরের পাকিস্তানের সাথে অসুখী দাম্পত্যের কারণে, এবং ওই বিচ্ছেদের পরে পাকিস্তানকে আইএমএ জাহিলিয়া ছাড়া আমরা আর অন্য কোনোভাবে দেখি নাই। আমাদের কাজের একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, ইতিহাসকে বাঙালি জাতীয়তাবাদের যে ন্যারেটিভ, সেইটার বাইরে থেকে দেখাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একই সাথে আমাদের আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে আমরা পূর্ব পাকিস্তানকে আইএমএ জাহিলিয়া বললাম, পূর্ব পাকিস্তান তো মানুষের কাছে স্বপ্নের মতো ছিল। গবেষকরা কেউ কেউ বলেছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদেরই অগ্রজ প্রতিম গবেষকরা বলেছেন, ল্যান্ড অফ এটার্নাল ঈদ। প্রত্যেকটা দিন প্রথম পাকিস্তান স্বাধীন হওয়ার পরে প্রথম প্রত্যেকটা দিন ছিল ঈদের দিন, মনে হতো প্রত্যেকটা দিন। হ্যাঁ, এবং অতি দ্রুত মানুষের এই স্বপ্ন ধাক্কা খায় মাত্র কয়েক বছরের মধ্যে, এবং তার কারণে মুসলিম লীগের যে বিশাল ভরাডুবি হলো, সেটার কারণ হচ্ছে যে মুসলিম লীগ যে স্বপ্ন দেখিয়েছিল, প্রথম মানুষের হাতে পেটে খাবার ছিল না, হাতে টাকা ছিল না, কিন্তু নিজেদের একটা পরিচয় এবং একটা দেশ পাওয়া গেছে, মানুষজনের মধ্যে এই উচ্ছ্বাস ছিল। এবং কিচ্ছু নাই, হাতে লাঠি নাই, মানে লাঠি বল্লম ট্যাটা ছাড়া অস্ত্র তো কিছু নাই। মানুষ বর্ডার এরিয়াতে বর্ডার পাহারা দেওয়ার জন্য মার্চ পাস করতো সকালে উঠে গিয়ে, নারায়ে তকবীর বলে। রাতের বেলা যদি বর্ডারের ওই পারে কোনো আওয়াজ হতো, অ্যাজিউমিং যে কোনো মুসলমানের ঘরে হিন্দুরা আক্রমণ করছে, এই পার থেকে নারায়ে তকবীর বলে মানুষ আওয়াজ দিয়ে বর্ডারের কাছে গিয়ে দাঁড়াতো সাহায্য করার জন্য। যেই উচ্ছ্বাস পাকিস্তানের শুরুতে ছিল, সেই উচ্ছ্বাস চলে গেল, এবং সঙ্গত কারণে গেল। পাকিস্তানি শাসকরা আমাদের সাথে যা কিছু করলো, এতে না যে আর কোনো উপায় ছিল না। কিন্তু এই ইতিহাসের পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গা মিস করে যাই। অসমাপ্ত আত্মজীবনী বারবার পড়বেন এবং বিটুইন দ্য লাইন পড়বেন। সেটা হচ্ছে, যেই গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা মিস করি, সেটা হচ্ছে যুক্তফ্রন্টের ভাঙন। যুক্তফ্রন্ট কী করে ভাঙল, এবং আওয়ামী লীগ কী করে একক রাজনৈতিক দল হিসেবে
আবির্ভূত হলো। হ্যাঁ, আওয়ামী লীগ তখনও বড় দলই ছিল যুক্তফ্রন্টের ভেতরে, কিন্তু এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। ব্যক্তিগতভাবে আজকে শেখ মুজিবকে যত বড় নেতা আওয়ামী লীগের আগে আর কি, আওয়ামী লীগ এসে তো আমাদেরকে একেবারে মানে প্রথম যখন, আপনারা তো তখন ছিলেন না, আমরা ছিলাম 90-এর গণ অভ্যুত্থানের পরে যখন প্রথম 7ই মার্চে ভাষণ বাজতো না, আমাদের গায়ে কাটা দিয়ে উঠতো। আমাদের মনে হতো যে এই জিনিসটা এতদিন নিষিদ্ধ ছিল। এরপরে আওয়ামী লীগ এমন অবস্থা করলো যে এই ভাষণ শোনার আগে আমরা কানে আঙ্গুল দিয়ে সরে যেতাম। এই তো আমাদের অবস্থা করলো। আজকে শেখ মুজিব এত ইনফ্লুয়েন্সিয়াল আমাদের কাছে, বা এই জায়গায় ছিল বাংলাদেশের। শেখ মুজিব যখন বড় হচ্ছেন তখন নেতা হিসেবে ওই পরিমাণ ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন হচ্ছে ফজলুল হক। অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে শেখ মুজিবের নিজের জবানিতে আছে, তার এলাকায় তিনি বক্তৃতা করতে দাঁড়াইছেন, দাঁড়ায় ফজলুল হকের 2টা ক্রিটিক করছেন। তখন তার বাবার বন্ধু স্থানীয় একজন উঠে দাঁড়ায় বলছেন যে হক সাহেবকে নিয়ে কোনো কথা বলবেন না, আপনি অন্য কিছু নিয়ে কথা বলেন, কিন্তু হক সাহেব আমাদের নেতা, তাকে নিয়ে কোনো কথা বলবেন না। এখন ধরেন এই হক সাহেব রাজনীতির কারণে শ্যামাপ্রসাদের সাথে কি ধরনের আদান প্রদান করছেন, রাজনৈতিক আদান প্রদান করছেন শ্যামাপ্রসাদের কমিউনাল রাজনীতির সাথে। হ্যাঁ, হক সাহেব কী ধরনের আদান প্রদান করছেন, কৃষক প্রজা পার্টি কতদূর পর্যন্ত কৃষকের স্বার্থ নিশ্চিত করছে আর কতদূর পর্যন্ত জোরদারে, আমরা সেই হিসাব না করি। কিন্তু ফজলুল হক এরকম জায়গায় ছিলেন, ভাষা নিয়ে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। কি করে এদের গুরুত্ব কমলো, যুক্তফ্রন্ট শাসনে আসলো, মুসলিম লীগের বিশাল অর্জন, মুসলিম লীগই তো পাকিস্তান আনছে বলে মানুষ বিশ্বাস করছে, সেই মুসলিম লীগকে কয়েক বছরের মধ্যে হটায় যুক্তফ্রন্ট আসলো। কিন্তু সেই যুক্তফ্রন্ট কেন কোনোভাবে টিকলো না, এত শর্টলিভড যুক্তফ্রন্টের জীবন, এইটার মধ্যেই বাঙালি মুসলমান বা এই ভূখণ্ডের আমাদের রাজনৈতিক পরম্পরার যে ব্যর্থতা, এই যে যেটা সহুর বললেন যে এখনও কেন এত রক্ত আমরা দেই, আপনি যদি যুক্তফ্রন্টের ওই শর্টলিভড জীবনকে দেখেন তাহলেই সম্ভবত আমরা দেখতে পাবো যে কি প্রসেসের মধ্যে দিয়ে আমরা আসলে একটা হাডুডু খেলা জাতি। বুঝতে পারছেন, কেউ যখন আমাদের সামনে আগায় আমাদের, হ্যাঁ, আমরা কীভাবে তাদেরকে টেনে টেনে নামাই আর কি। তো ওইটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা নিয়ে কাজ করা দরকার, যুক্তফ্রন্টের উত্থান পতন। আমার যেটা বলার, খুব বেশি কিছু বলার নাই, আমি বারবার বলছি, আমি রুমির কাজ নিয়ে তো আসলে কোনো ইয়ে নাই। রুমি যেটা করছেন সেটা একটা পরিশ্রম সাধ্য কাজ, কিন্তু রুমি পলিটিক্যাল ইনস্টিটিউশন ধরে কাজ করছেন। আর আমি বলতে চাচ্ছি সত্তা, আইডেন্টিটি, সোশ্যাল ক্যাটেগরি হিসেবে বাঙালি মুসলমান তার রাজনৈতিক চৈতন্য যেভাবে ইভলভ করছে, সেইটা এই লেখার মধ্যে যদি, বা অন্য কোনো লেখায় রুমি যদি, বা আগামীতে যদি অন্য কোনো গবেষক, এই প্যারালালি আমরা দেখতে পারি যে যখন এরকম 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 ইনস্টিটিউশনাল বিকাশ করছিল তখন কমিউনিটিতে এরকম মানুষের চিন্তা ছিল, তাহলে আমাদের পক্ষে এই এটার সমান্তরাল যোগাযোগটা দেখতে পাওয়া একভাবে আমার মনে হয় সহজ হবে। এইটুকু ছাড়া এই লেখার ব্যাপারে আমার আর কিছু বলার নাই। আর ইসলামিকের যে শব্দটা, যেটা নিয়ে এই সংগঠন, আমারও জানা ছিল না, কিন্তু আমি নাম দেখে তারপরে দেখে পড়াশোনা করলাম, যেটা জামি আসলে সম্ভবত, আমি যদি জামিকে ঠিকমতো বুঝে থাকি, জামি আসলে যেটা বলতে চাচ্ছিলেন যে আমরা ইসলামিককে যদি আমরা ইসলামিকে রিডিউস করে ফেলি বা তার সাথে যদি মিলিয়ে ফেলি, সেটা তো ভুল। ইসলামিকেটকে যদি আমরা, ইসলামিকেট হচ্ছে রিলিজিয়ান, যখন, যেটা জামি কারেক্টলি বলছে, রিলিজিয়ান যখন কোনো সোসাইটি এবং হিস্ট্রিতে অনুদিত হয়, সোসাইটি কিংবা হিস্ট্রিতে সে বাংময় হয়ে ওঠে, হ্যাঁ, ওই সোশ্যাল প্র্যাকটিসের মধ্যে বা পলিটিক্যাল প্র্যাকটিসের মধ্যে বা কালচারাল প্র্যাকটিসের মধ্যে যখন রিলিজিয়ান বাংময় হয়ে ওঠে, তখন কি হবে? তখন ওখানে তো ইসলাম ছাড়া, এই ভূখণ্ডে ইসলাম এখন মেজরিটি, ইসলাম ছাড়াও অন্য মানুষরা আছে, তাদের সাথে আমার সম্পর্ক, সেটাও ইসলামিকেটের বিষয়বস্তু, সেটাও ইসলামিকেটের অধীন। অন্যের সাথে, হ্যাঁ, তথাকথিত তথাকথিত মাইনরিটির সাথে আমার যে সম্পর্ক, এখন আমি বলছি যে মুসলমান হবার কারণে, হ্যাঁ, ফরহাদ মাসার রাইট, তার অন্য অনেক কিছু নিয়ে আমাদের আপত্তি থাকতে পারে। ফরহাদ মাসার বাংলাদেশের চিন্তকদের মধ্যে সম্ভবত সবার আগে আইডেন্টিফাই করছেন এই কথাটা, যে যেভাবে ধর্মকে আমাদের পরিচয়ের অনুষঙ্গ থেকে সরিয়ে ফেলা হয়েছে, সেটা একটা বড় ভুল ছিল। এটা হচ্ছে একটা। ফরহাদ মাসারের আরেকটা বড় অবদান আমাদের স্বীকার করা উচিত, সেটা হচ্ছে 1971-এর মধ্যে দিয়ে হিস্টোরিক্যালি আমরা
পশ্চিমবঙ্গের বাঙালিদের চাইতে একটা ভিন্ন লেভেলে এলিভেট করি। 1971 আমাদেরকে একটা রাজনৈতিক সত্তা এবং পূর্ণাঙ্গতা দেয়, হোক সেটা ভারতের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে। ভারত সেখানে, এখন তো আমেরিকা বলছে যে 24 তারা ঘটিয়ে দিয়েছে। আপনারা পুরোপুরি বিশ্বাস করেন কথাটা? আমেরিকার হস্তক্ষেপ থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে যদি ক্ষোভ, হতাশা না থাকতো, আমাদের সাথে যদি শেখ হাসিনা জুলুম না করতো, তাহলে 24 হতো। একই রকম 71-এর বেনিফিট ভারত নিয়েছে। দ্যাট ডাজন্ট মিন যে 71-এর মধ্যে দিয়ে আমরা যা অর্জন করেছি তার কোনো রকম গুরুত্ব কম আছে। তাহলে সেইটা যদি আমরা মনে রাখি, 71-এর সেই গুরুত্বের কথা যদি আমরা মনে রাখি, এবং আমরা যদি ওইটা মনে রাখি যে ইসলামকেও আমরা বাদ দিতে পারবো না, ইসলাম আমাদের রাজনীতির, এটা যেমন আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, যেটা আমাদের সেকুলার বন্ধু বান্ধবরা দীর্ঘদিন ধরে ধরতেই পারে নাই। তারা ধরেই নিয়েছে যে ইসলামকে ইনক্লুড করা মানে হচ্ছে কমিউনালাইজড হওয়া, তখন তারা ইসলামকে সরিয়ে রেখেছে। তো সেকুলারিজম নিয়ে তো আসাদের অনেক ক্রিটিক আছে, সেসব তো আলাদা কথা। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকে যদি গতকালের মজলুম এবং বঞ্চিত মুসলমান সত্তা এসে মনে করেন যে এতদিনে আমরা আমাদের কথা বলতে পারছি, এবার আমরা আমাদেরটাই বলবো, অন্যদেরটা আর থাকবে না, তাহলে কিন্তু আমরা ইসলামিক এটের যে ধারণা সেখান থেকে সরে যাব। আমরা যদি মনে করি যে এবার আমাদের কথাই থাকবে, আমাদেরকে এতদিন এক্সক্লুড করা হয়েছে, এবার আমাদের দিন আসছে, এবার আমাদের কথা আগে শুনতে হবে কান ভরে, তারপরে কোনো কথা, এবং আমরা যেই টার্মে ডিফাইন করব সেই টার্মে তাকে থাকতে হবে। কেন মুসলমানরা কংগ্রেসের সাথে যায় নাই? কেন গান্ধীর এত লুক্রেটিভ ফিলসফি তাতে মুসলমানরা কেন পা দেয় নাই? কারণ হচ্ছে দিন শেষে সেটা এমন একটা প্রাচীন ভারতের কথা বলে, যেই প্রাচীন ভারতের সাথে বিজেপির রামরাজ্যের তেমন কোনো ফারাক নাই। তো তাই যদি হয়, তাহলে আজকে যদি আমরা মুসলমানরা মেজরিটি হয়ে এই ভূখণ্ডে ভাবি যে আমরা যেটা বলছি আমাদের টার্মেই আমরা অন্যদের সাথে সম্পর্ক ঠিক করব, অন্যদেরকে থাকতে হবে আমাদের টার্মসে, তাহলে আমরা তো সেই একই রকম গর্তে পড়লাম। জামির হয়তো সরাসরি বলেন নাই, কিন্তু আমি বলছি, আমি লেখককে, রুমিকে ওই জায়গাতে সতর্ক করব যে লেখক যেন বাঙালি মুসলিমের রাজনীতিকে ডিফাইন করতে গিয়ে বা আইডেন্টিফাই করতে গিয়ে ওই জায়গাতে না যান যে শেষ পর্যন্ত এটা একটা ইসলামী সত্তাকে, ইসলামী পলিটিক্সের সত্তাকে আমরা চিহ্নিত করলাম। ইসলামিক এটের যে ইনক্লুসিভিটির সম্ভাবনা আছে সেটা খোলা রেখে যেন রুমির প্রকল্প আগায়। এইটা হচ্ছে রুমির জন্য আমার পরামর্শ। এই আর কি। আর সকলে ভালো থাকবেন। অনেকক্ষণ নিলাম, হ্যাঁ, দেখা হবে।